প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 22। নাসির সাহেব আর ইসরাত বাড়ির বাহিরে বের হয়েছেন সামনে গ্রোসারি শপে যাওয়ার জন্য। ইসরাত রেডি হয়ে আসতে আসতে নাসির সাহেব তার দৃষ্টি সীমানার বাহিরে চলে গেলেন। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। সৈয়দ বাড়ির ফটক পার করে যেতে নিবে জাইন পেছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়ান। ইসরাত পিছু ফিরে তাকানোর আগেই জাইন দ্রুত পায়ে এগিয়ে আসলো। কোনো কথা ছাড়াই এক হাত দিয়ে চেপে ধরল মেয়েলি নরম হাত। ইসরাত থমকে দাঁড়ালো। চোখ উপরে তুললেই জাইন ইশারা করলো সামনে পা বাড়ানোর জন্য। ইসরাত কতক্ষণ নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিজেকে স্বাভাবিক করলো। ডুব গিলে অগ্রসর হলো সামনের দিকে। জাইন কোনো কথা বলল না, চুপচাপ মাথা নিচু করে চলা ইসরাতের মিষ্টি মুখের দিকে একদেনে তাকিয়ে রইল। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই তার গালে পরপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল। তারপর থেকেই পিনপিন নীরবতা। বদ্ধ রুমে চুপচাপ দাঁড়িয়ে ইরহাম মাহাদি। কোনো শব্দ বের করেননি দুজন। বুঝেছে কথা বললেই তাদের উপর নুসরাতের রাগ জারবে এই লোক, তাই চুপ থাকায় শ্রেয় মনে হয়েছে দুজনের নিকট। আরশ কখনো নিজের জায়গায় চুপচাপ বসে সামনে ভদ্রমহিলাকে এক মনে দেখছে। নুসরাত থাপ্পড় খাওয়ার পর থেকে মুখে কুলুপ এঁটেছে। গালি দিতে চায়নি সে, আসলে দিতে চাইছিল কিন্তু মনে মনে। সেটা স্লিপ অফ ট্যাং হয়ে মনে মনে না হয়ে জোরে জোরেই বের হয়ে গেছে। এতে তার বেচারির দোষ কি? দোষ তো মুখের, তাই না? তাহলে এই বেটা তাকে এত জোরে মারল কেন? তাই আবারও মুখ ফসকে বল কিছু বের হওয়ার বয়ে টুট চেপে ধরে বসে আছে। তার নাজুক গালে আর থাপ্পড় খেতে চাচ্ছে না এই মুহূর্তে। জন্মের পরে এই প্রথম এত থাপ্পড় খেয়েছে মনে হয় সে। কিভাবে তার মতো একটা মেয়েকে এই লোক দুমদাম করে মারছে? জামাই হয়েছে তো কি মাথা কিনে নিয়েছে নাকি? এই আরশ বেটাকে একটা শিক্ষা না দিলেই সে নুসরাত নাসির না। এই নিয়ে গনে গনে তাকে এই বেটা 15টা থাপ্পড় মেরেছে, সব ফিরিয়ে দিতে হবে। গালিগালাজ শব্দটা পছন্দ না আরাশের। সে নিজেও গালি দেয় না, আবার তার সামনে কেউ গালি দিক সেটাও সে পছন্দ করে না। এতে রাগ হয় প্রচুর। বর্তমানে তার চোখের সামনে নিবদ্ধ হয়ে বসা নুসরাতের শীতকাল পূর্বে গালি শুনে রাগ বিরক্ত দুটোই একটাই হচ্ছে না। এতেও সে মহাবিরক্ত। কেন রাগ হচ্ছে না? কেন বিরক্তি আসছে না এই বেয়াদব মহিলার উপর? শুকো গলা বেজানোর জন্য ডুব গিলে নিল। তাতে গলার অ্যাডাম সেপেল উপর নিচ হলো। নিষ্প্রাণ চোখে স্থির চেয়ে থাকলো বাজ পাখির নেই মেয়েলি মুখখানা দেখে। থাপ্পড় খাওয়ার জন্য গালে কিছুটা দাগ পড়েছে, সেদিকে তার চোখ বরবর ঘুরে গিয়ে দৃষ্টিবদ্ধ হলো। নুসরাত বসে থাকতে থাকতে বিরক্ত হলো। এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে, এর মানে এই না আজ সারাদিন এভাবে বসে থাকবে সে। তাই নিজের বন্ধ রাখা মুখ খুলল কষ্ট করে। গাল দুটো অসাড় হয়ে আছে। নিজের রাগ ভেতরে চেপে সোজাসুজি বসে প্রশ্ন ছুড়ল, এই ভাই, আপনার সমস্যা কি? আরশ কথা বলল না, স্থির নিজের জায়গায় থাকলো। কিন্তু চোখের মনি মুখ থেকে সরে এসে তা নাকে গালে স্থির হলো। নুসরাত অদম্য রাগ দাঁতে নিচে চাপা দিয়ে দাঁতে দাঁত চেপে কোনো রকম জিজ্ঞেস করলো, কি সমস্যা কি আপনার? এমন করে বসে আছেন কেন? আচ্ছা বাদ দিন, আপনি বসে থাকেন এভাবে, আমাকে যেতে দিন। আমার তো একটা মান সম্মান আছে। সারাদিন বাহিরে এভাবে থাকলে মানুষ ভালো বলবে না। সামনাসামনি এই কথা বলেও মনে মনে নুসরাত তার উল্টো বিড়বিড় করলো, যার যা বাবার বাবুক, আমি নুসরাত নাসির এসবে পরোয়া করি না। আরশ নুসরাতের কথায় হয়তো একটু বিরক্ত হলো, তাই মুখের শান্ত ভঙ্গিমা একটু বিরক্তি ফুটিয়ে তুলে ইরামের উদ্দেশ্য বলে উঠল, এই বেয়াদব মহিলার মুখ ভালো করে বেঁধে রাখ। কখন থেকে স্বামী সমান অভিভাবকের উপর চিৎকার করতেই আছে। ইরহাম নুসরাতের মুখে কাপড় বাঁধতে নিবে আরশ চোখ রাঙালো। গম্ভীর গলার সতর্কতা জাহির করে বলল, মূল্যায়ন করে বাঁধবি যাতে আমার মিসেস একদম ব্যথা না পায়। যদি সামান্য ব্যথা পায় তাহলে। ইরহামকে আর বলতে হলো না, সে মাথা জাকিয়ে বুঝালো বুঝিয়ে গেছে। নুসরাতের মুখে কাপড় বাঁধার আগেই আরশ তার থাবা মেরে নিয়ে নিল। ফুস করে উঠে ইরহামকে দমকালো, তোকে বলেছি আমি কাপড় বাঁধতে? ইরহাম আর আরশের দু কথায় তবদুল হয়ে দাঁড়িয়ে রইল। মাহাদি কোনো কথা না বলে আরেকটা চেয়ার টেনে নুসরাতের সামনাসামনি বসতে যাবে। আরশ টেলে দূরে সরিয়ে দিল। ইশারায় কোণের একটা জায়গা দেখে বলে উঠল, ওখানে গিয়ে বস। এদিকে কি মধু লাগানো আছে? নুসরাত বারবার বিরক্তের উপর বিরক্ত হলো, কিন্তু তা বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ না পেয়ে দাঁত কর্মে বসে থাকতে হলো। একে হাত দিয়ে নাড়তে পারছে না, তার উপর এই আপদ। আরও সেবার কিছু বলতে নিবে নুসরাত পুরুষালী চুটের দিকে চোখ স্থির রেখে জিজ্ঞেস করলো, সিগারেট খান? আরশ নির্দ্বিধায় স্বীকৃতি দিল, নুসরাত চোখ সরু করে আবারও শুধালো, মদ খান? না, কিন্তু বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত মুখ দিয়ে বাহবা দিল। হাত নাড়াতে না পারায় হাততালি দিতে না পেরে প্রচুর ব্যথিত হলো। আবার প্রশ্ন করলো, আর কি কি বগলের নিচে নিয়ে ঘুরেন আপনি? মেয়ে মানুষও বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত তৎকাল আরশকে অবকলন করলো। হতবর মৃদু স্বরে মিষ্টতা পরিপূর্ণ কণ্ঠে আওড়ালো, হাতে ব্যথা পাচ্ছি, খুলে দিন।
আরশ ইরহামকে ব্রু দিয়ে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, খুলে দে। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, খুলে দিব? আরশ শব্দ করে শ্বাস ফেলল, চোখের ইশারায় বলল, খুলে দিতে। ইরহামের হাতের বাঁধন হাত দিতেই আরশ থামিয়ে দিল, অবাক্যার সাথে দু হাত তুলে আড়মুড়া ভেঙে বলল, হাত খুলে দিস না। নুসরাত ইরহাম দড়ি কাছে থাকা হাত থমকালো কিছুক্ষণের জন্য, সোজা হয় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কেন? আরশ নিজে ক্লিম শেপ দাঁড়ালো, চুয়ারে হাত বুলিয়ে গম্ভীর আওয়াজে আওড়ায়, খুলে দিলেই ফরিঙ্গের মতো তিরিং বিরিং করবে। এর চেয়ে ভালোই এভাবে বাধা থাকুক। শান্তশিষ্ট করুণ দেখতে ভালোই লাগছে আমার মিসেসকে। নুসরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আরশকে তাচ্ছিল্য নিতে না পেরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে উঠল, আমি করুন না। কথা শেষ করতেই দোপাস করে দরজা খুলে গেল। মাহাদি, নুসরাত আর ইরহামের চোখ দরজার দিকে ঘুরে গেল। আরশ নিজের চেয়ারের পায়ের উপর পা তুলে বসে থাকলো, পেছনে ফিরে দেখার প্রয়োজন বোধ করলো না কে এসেছে। আরশ শটান হয়ে সামনাসামনি বসে নুসরাতের দৃষ্টি তাকে ভেদ করে দরজার কাছে গেল না। উকি ঝুঁকি মারল কে এসেছে দেখার জন্য, কিন্তু অকিপট সে অবধি পৌঁছালো না। একবার পা বাদাম বলে গিয়ে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল, টনক নড়ল পা বাদা। তাই আরশের দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, আরশ ভাই দেখবো? আরশ বুকে আড়াআড়ি হাত বেঁধে চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, কি দেখবে? নুসরাত সামান্য কপাল কুঞ্চিত করে বলে উঠল, কে এসেছে তা? আরশ গম্ভীর কণ্ঠে বলল, দেখার দরকার নেই, আমাকে দেখ। নুসরাত তৎপর গতিতে কথার পিঠে কথা ফিরিয়ে দিল, আপনাকে দেখার কিছু নাই। গত 1 ঘন্টা যাবৎ অনেক দেখাচ্ছি, দেখার মতো বিশেষ কিছু খুঁজে পাইনি। আরশ চোখ বড় বড় করে দমকে কিছু বলতে নিবে, পেছনে কথায় থেমে গেল, গাড় ঘুরিয়ে সামান্য পেছনে তাকালো। আবিরকে এমন হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে বাজ পড়ল আরশের। আবির নুসরাতকে চেয়ারে বসা দেখে অবাক হলো, না চাইতেও মুখ দিয়ে বের হয়ে আসলো, তুমি। আরশ চটবট আবিরকে শুধরে দিয়ে বলে উঠল, হোয়াট আর ইউ? কল হার ম্যাম। আবির মাথা নিচু করে আরশের কথার প্রত্যুত্তর করলো, কিন্তু স্যার। আরশ কথা কেটে দিয়ে বলে উঠে, কোনো কিন্তু না, ম্যাম বলবে ওকে। নুসরাত আবিরের চুপসানো মুখ দিকে তাকাতেই হে হে করে হেসে উঠল। নুসরাতের এমন হাসি মানে আরশ খুঁজে পেল না। আবির নুসরাতের দিকে চোখ তুলে তাকাতে নিলে আরশ দমকে উঠল, ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে রাখো। আবির মিনমিন করে বলে উঠল, ওকে স্যার। নুসরাতকে হাসতে দেখে আরশ বিরক্ত হলো, ইরহামকে ডেকে উঠে, ইরহাম জি ভাই বলতেই আরশ বলল, যা একটা লাঠি নিয়ে এই মহিলাকে দুগা মনে হচ্ছে দিতেই হবে। দাঁতগুলো ঢুকছেই না টুটের ভেতর। নুসরাত আরশের কথায় থামল না, দ্বিগুণ শব্দে হেসে উঠল। আবির বেচারা মার্কা মুখ দেখে নুসরাতের ইচ্ছা করছে মাটিতে গোড়াগড়ি খেয়ে হাসতে, শুধুমাত্র হাত পা বাঁধার জন্য পারছে না, না হলে এখানে শুয়েই পড়তো সে। নিজাম শিকদার আর সুফি খাতুনের ঝগড়া লেগেছে জম্বেশ, এক প্রকার সেটা জমে ক্ষীর হওয়ার মতো। ঝগড়া লাগার কারণ কেউ জানে না। সৌরভী ঝগড়া থামানোর চেষ্টা করছে, কিন্তু তা থামাতে গিয়ে দুজনের কথার তুপে পড়তে হচ্ছে সৌরভীকে। আহান সুফি খাতুনের পাশে দাঁড়িয়েই টুটে হাত চেপে হাসছে মুচকি মুচকি। ঝগড়া দেখতেই ভালোই লাগছে তার নিকট। সুফি খাতুনের সাথে কথা কোনোভাবে পেরে উঠলেন না নিজাম শিকদার, তবুও হার মানতে রাজি নন তিনি। শয়তান ভদ্র মহিলাকে আজ একটা উচিত শিক্ষা না দিলে এই মহিলা মাথা উঠে বসবে। গতবার ও তার গাছের ফুল চুরি করেছে, আর এবারও একটা হেনস্থ করেই ছাড়বেন নিজাম শিকদার। তাই নতুন উদ্যোগে ঝগড়া করতে ব্যস্ত হলেন উনারা। সৌরভী নিজের দাদাকে থামানোর চেষ্টা করলেও আহানের মধ্যে সেই মনোভাব পরিলক্ষিত নয়। আহান বাড়ির বাহিরে বসার জন্য চেয়ার পাতা ওখানে থেকে একটা চেয়ার এনে বসে গেল আরাম করে। কালে হাত দিয়ে দেখতে মনোযোগী হলো টান টান এই ঝগড়া। মাঝে মাঝে মুখ দিয়ে শব্দ বের করে চেয়ার আপও করলো। সৌরভী বুঝে গেল আজ আর এই ঝগড়া থামবে না। এই দুজনকে থামাতে গিয়ে বিনা কারণেই নিজের এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। তার চেয়ে ভালো বসে দুজনের হাড্ডাহাড্ডির লড়াই দেখা। সৌরভীও আরাম করে ঝগড়া দেখার জন্য চেয়ার টেনে বসলো। আহান গালে হাত দিয়ে মনোযোগী হয়ে হলো ঝগড়া দেখায়। নিজাম শিকদার রাগে চিৎকার করে বলছেন, আপনাকে না করার পরেও কেন আপনি আমার গাছে হাত দিয়েছেন? সুফিয়া খাতুন তার থেকে দ্বিগুণ জুড়ে চিৎকার করে বলছেন, দিয়েছি, বেশ করেছি, গাছগুলো বাহিরে রাখলেই তো আমার হাত দিব। নিজাম শিকদার খুবই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বললেন, তো কি গাছগুলো বাড়িতে ঢুকিয়ে রেখে দেব? হ্যাঁ রাখুন, আমরা কি না করেছি? সুফিয়া খাতুন মুখ জামটা দিয়ে চলে গেলেন। আহান নিজেও পাতা চেয়ার হাতে তুলে নিয়ে নানির পেছন যেতে যেতে নিজাম শিকদারের মুখের উপর গট করে দরজা লাগাতে বলল না। মেঘের আধারে ঢাকা আকাশ, মৃদু বাতাস বইছে চারিদিকে। ঠান্ডা বাতাসের স্পর্শে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। গ্রসারি শপের গ্লাস বেয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে বৃষ্টির ঝিরঝিরে কণা। তা আলগুসে স্পর্শ করছে দুর্বা ঘাসগুলো। বাড়ির বৃষ্টির জন্য গ্রসারি শপের স্লাইডিং দরজা টানা হয়েছে অনেক আগে। ইসরা শপিং কার্ট টেলে নিয়ে ভিতরে মশলার আইটেম সেখানে রাখলো। একবার চোখ বুলিয়ে নিল সবগুলো আইটেম রাখা আছে কিনা তা দেখার জন্য।
তারপর আবারও অগ্রসর হল চকলেট চিপস নেওয়ার উদ্দেশ্যে। জাইন চুপচাপ বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে, ইসরাতকে নিশ্চিন্তে জিনিস কিনতে দিচ্ছে। মেয়েটার সাথে এসেছিল এক পলক দেখার জন্য। এখানে দাঁড়িয়ে থেকে সে খুব ভালো দেখতে পারছে মেয়েটাকে। ইসরাত জাইনকে পাশ কাটানোর সময় অভ্যাসবশত নিজের গলায় ঝুলানো মিনি ব্যাগ হাতালো। কিছু খুচরা নোট ছাড়া আর কিছুই পেল না। চকলেট কেনার জন্য অগ্রসর হওয়া পা থামিয়ে ফিরে আসতো আবারও নিজের জায়গায়। জাইন নিষ্প্রভ দৃষ্টিতে তাকে সব কিছু লক্ষ্য করলো। চুপচাপ এগিয়ে গিয়ে ইসরাতের হাতের মুঠোয় থাকা শপিং কার্ট নিজের কাছে হস্তান্তর করলো। মেয়েটাকে অভাবের বিল কাউন্টারের কাছে দাঁড় করিয়ে রেখে শপিং কার্ট নিয়ে সেদিকে চলে গেল। ইসরাত না করার পূর্বেই জাইন বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল গ্রোসারি শপের ভেতর। 10 মিনিট পার হওয়ার পর দেখা মিলল জাইনের। দু হাতে একটি ভর্তি শপিং কার্ট ঠেলে নিয়ে আসছে, তার সাথে একজন সেলসম্যান, যে জাইনের পেছন আরেকটা শপিং কার্ট টেলে নিয়ে আসছে। ইসরাত বাকরুদ্ধ চোখ মুখ করে তাকিয়ে থাকলো। নিজের সামনে এগিয়ে আসা গম্ভীর মুখাবিষ্ট লোকটাকে এভাবে এত কিছু নিয়ে আসতে দেখে নির্বাক বনে গেল। জাইন ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। ক্যাশ কাউন্টারে থাকা মহিলার জিনিসপত্রগুলো স্ক্যান করে জাইনের উদ্দেশ্য বলল, স্যার আপনার বিল 30,000 টাকা হয়েছে। ইসরাত কিছু বলতে যাবে, জাইন টুটে আঙ্গুল রেখে চুপ দেখালো। গম্ভীর কণ্ঠে মহিলাকে জিজ্ঞেস করলো, কার্ড হলে চলবে? মহিলাটি বিনয় স্বরে বলে উঠল, জি স্যার। মহিলার কথা শেষ হতেই জাইন পকেট হাতে বিল পেমেন্ট করার জন্য কার্ড বের করলো। ইসরাত মিনমিন করে বলল, এত কিছুর প্রয়োজন ছিল না। জাইন ব্রু সামান্য বাঁকালো। ইসরাতের এমন মতবাদ পছন্দ না হওয়ায় গম্ভীর ভঙ্গিতে পা ফিরে তাকে শুধালো, আর ইউ শিওর? ইসরাত উপর নিচ মাথা নাড়াতে পূর্বে জাইন উদ্দেশ্যে মহিলাটিকে ডেকে উঠল। হাতের পিওএসসি মেশিন এগিয়ে দিল পিন দেওয়ার জন্য। জাইন নিজের এটিএম পিন ইসরাতকে দেখিয়ে চাপতে চাপতে বলে উঠল, আপনাকে আমি পরে দেখে নেব ইসরাত। ইসরাত চোখ উল্টালো জাইনকে দেখে। জাইন গম্ভীর চোখ মেয়ালি মুখে স্থির রেখে নিজেকে শক্ত চোয়াল হাত বুলালো। কোনো শব্দ করলো না, বিড়বিড় করলো কিছু একটা। আবির হাতে একটা ফাইল ধরে দাঁড়িয়ে আছে। সামনাসামনি বসা দুজনকে চুপচাপ দেখছে সে। মনে মনে ভাবছে নানা চিন্তা। জুড়া দিচ্ছে নুসরাত আর আরশ কি সম্পর্ক হতে পারে। নুসরাতকে দু একটা গালিও দিল। তার স্যারের সাথে মাটির মানুষের মতো এই শয়তান মেয়েটাকে গার্লফ্রেন্ড করতে হলো। বাহবাহও দিল নুসরাতকে। এই মেয়েটার কি ট্যালেন্ট, স্যারের মতো বড়লোক মানুষ পটিয়ে ফেলেছে। এবার তো বস্তি থেকে একদম হাই প্রোফাইলে চলে যাবে। আবির দ্বিধাদ্বন্দ্ব ভরা কণ্ঠে আরশকে প্রশ্ন করলো, স্যার ম্যাম কি আপনার গার্লফ্রেন্ড? আরশ দমকে উঠল আবিরকে। শক্ত চোখ তার দিকে নিক্ষেপ করে বলে উঠল, গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও আমার মিসেস। আর তুমি বারবার ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে স্থির রাখো, আমার বউয়ের দিকে না। নুসরাত গা দুলিয়ে খিক করে হেসে উঠল। আবির নুসরাতের হাসিতে বিরক্ত হলো। মস্তিষ্কে কত কথা জমলো। তার মধ্যে এমন একটা কথা জমলো যা তাকে বাবালো। বিড়বিড় করলো, কি চতুর মেয়ে, স্যারকে বিয়ে করে নিয়েছে। নির্ঘাত সম্পত্তি দেখে পটিয়ে নিয়েছে মাটির মানুষটাকে। পটাবে কিভাবে? কালো জাদু করেছে নিশ্চিত। না হলে এমন পেতনি মেয়ে স্যারের বউ হবে নাকি? স্যার আরও সুন্দরী মেয়ে রিজার্ভ করেন। সামনাসামনি জিজ্ঞেস করলো আরশকে বিপরীত প্রশ্ন, স্যার কবে বিয়ে করলেন, আমাদের দাওয়াত দিলেন? আর আরশ কপাল কুঞ্চিত করে তাকালো আবিরের দিকে। তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, তোমার ম্যামকে আমি আজকাল বিয়ে করেছি নাকি? আজব, তোমার জন্মের আগে বিয়ে করেছি। 13 বছর আগে বিয়ে করেছি। আবিরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। শুধালো, তাহলে ম্যামকে এভাবে বেঁধে রেখাচ্ছেন কেন? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমাকে বলতে যাব কেন? আবির উপর নিচ মাথা নাড়ালো। মনে অনেক প্রশ্ন জাগলো, কিন্তু বয়ে মুখে ফুটে বের হলো না। আরশের কাছ থেকে পারমিশন নিতে বলল, স্যার লাস্ট একটা প্রশ্ন। আরশ শু বলতে আবির শুধালো, আপনাদের বিয়ে হলো কিভাবে? আমার মরহুম দাতা আমার সাথে তোমার ম্যামের জোর করে বিয়ে দিয়েছেন। আমি করতে চাইনি, কিন্তু আমার মরহুম দাতা সম্পত্তি দেখে বেদখল করে দিবেন বলে ভয় দেখানোর জন্য বিয়ে করেছি। এরহাম আবিরের মুখ দেখে টুট টিপে হাসলো। নুসরাত এতক্ষণ হাসলেও এবার মুখ বন্ধ করে চেয়ে আছে দুজনের দিকে, মন দিয়ে শুনছে দুজনের কথা। মাহাদি আরশকে টিপ্পনি কাটার জন্য মাছ থেকে এমনভাবে বলল যেন আবিরকে বোঝাচ্ছে সে। তেরসা সুরে টেনে টেনে বলল, ম্যাম হলেন আপনার স্যারের একমাত্র দায়িত্ব, এছাড়া আর কিছু না, বুঝেছেন? তাই দায়িত্ব বুঝে নিতে আপনার স্যার এসেছেন, এর বেশি কিছু না, শুধু দায়িত্ব। আরশ নুসরাতের দিকে চুপচাপ তাকিয়ে আছে। ব্রু সামান্য বাঁকা হয়ে আছে সামনের লোকটার। স্পষ্ট বোঝা যাচ্ছে মাহাদির কথায় বিরক্ত। নুসরাত এসবের পরোয়া করলো না, মাহাদির কথায় রুম কাঁপানো হাসি দিল। আবির নুসরাতের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, স্যার ম্যাম সম্পর্কে আপনার কি হন? আরশ শেদ করে উঠল, বলল, তা জেনে তোমার লাভ কি? চুপ করে থাকো আর প্যান প্যান বন্ধ করো। এরহাম টুট কামড়ে হাসছে। মাহাদি কোনোরূপ বলে উঠল, এখানে বুঝেনি গাদা,
ম্যাম হলেন আপনার স্যারের দ্বিমাত্র চাচাতো বোন। আবিরের মাথায় অজান্তে বোম ফাটিয়ে মাহাদি হেসে উঠল। আবিরের মুখটা দেখার মতো কালো হলো। নুসরাত আর ইরহাম দুজনই গলা মিলিয়ে হাসতে লাগলো, এত করে আরও বেশি। আরশ তা দেখে অভ্যাসবশত নিজের দাঁড়ালো গম্ভীর শোলে কিতকাল আগের প্রশ্ন আবার শুনল, কার সাথে রিলেশনে ছিলি? নুসরাত হাসতে হাসতে বলে বসেছে আরশ সামনে। আরশকে ইরহাম মনে করে আবিরের দিকে আঙ্গুল তুলে বলে উঠল, ওই বেটার সাথে। কথাটা শেষ করতেই টুট থেকে ফুস করে হাসি উদাও হয়ে গেল। চোখ তুলে আরশের দিকে তাকালো। আরশও তার দিকে তাকিয়ে আছে। মুখের অবস্থার কোনো বাবা বেগ নেই। আগের মতোই গম্ভীর শক্ত করে রাখা ক্লিন শেপ চোয়াল। পুরুষালী চোখ দুটোতে কিছু একটা জলজল করছে। তাও টাওয়ার করতে পারল না নুসরাত। টুট কামড়ে একবার আবিরের দিকে তাকায় নুসরাত, মুখটা বেচারা করে রাখছে। চোখ নিচু করে চুরের মতো একবার আরশকে দেখছে তো একবার তাকে। নুসরাতের উপর নির্বিকার তাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ঠিকই বইয়ের দানা ভাষা বাঁধল। টুট চেপে কিছু বলতে নিবে আরশ অত্যাধিক হিমায়িত কণ্ঠে বলে উঠল, হাত খুলে দে। মাহাদি এগিয়ে সে খুলে দিতে যাবে, আরশ চুখ রাঙ্গালো। শাসানো সুরে হিসিয়ে বলে, তোকে বলেছি ওর থেকে গনে গনে 20 ফুট দূরে থাকবি তুই। মাহাদি ঠাট্টা করে বলল, ঠিক আছে দূরে থাকবো, কিন্তু 20 ফুট হয়েছে কিভাবে জানবো? আরশ কথার উত্তর দিলে না। জিব্বা দিয়ে গাল টেলল নীরবে, কিছু একটা ভাবতে বসল। ইরহাম নুসরাতের হাতের বাঁধন খুলে দিয়ে পায়ের বাঁধন খুলতে যাবে। তার পিঠে শক্ত একটা কিল বসালো নুসরাত। দাঁতে দাঁত চেপে ধরল। এত শক্ত করে ধরল দাঁতগুলো দাঁতের সংঘর্ষণের ফলে যে আওয়াজ হলো তা এসে কানে লাগলো ইরহামের। ইরহাম নুসরাতের নীরবে করা রাগ তার প্রতি কতটুকু হয়েছে তা উপলব্ধি করাচ্ছে এভাবে। কোনো কথা না বলে নির্লিপ্ততা সহিত নুসরাতের পায়ের বাঁধন খুলে দিল। নুসরাত সুর গলার নিচে নামিয়ে ইরহামের শোনার মতো করে আওড়ালো, তোর সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। নুসরাত এসব বললেও আধ ঘন্টা পর তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তাই ইরহাম ও নুসরাতের কথায় মোটেও বিচলিত হলো না। ইরহাম নুসরাতের পা খুলে দিতেই উঠে দাঁড়ায়। এতক্ষণ পা বাঁধা থাকায় অসাড় হয়ে আছে, তাই নাড়াতে সক্ষমতা হারিয়েছে অনেক আগে। নিজের জায়গায় আবার বসে গিয়ে পা চাড়া দিলে। মুখ বেতাতুর বানিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা চালালে আরশ তার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। গম গম সরে বলে উঠে, ক্যাচ। নুসরাত ক্যাচ ধরার আগে তা পাশ কাটিয়ে চলে যায়। বিরক্ত হয়ে নুসরাত পিছু ফিরল। তখনই মাহাদিন হাত বাড়িয়ে চাবি একটা নুসরাতের হাতিয়ে দড়িয়ে দেয়। নুসরাত কানে এসে বাড়ি খায় একটা কথা। আরশ পেছন থেকে শক্ত গলায় বলছে, তোকে বলেছি আমি চাবি খুঁজে দিতে, আরেকবার দেখা নেই তোকে ওর আশেপাশে, তোকে আমি কুপাবো। আই এগেন রিপিট দ্যাট, মাহাদি তোকে আমি কুপাবো। আমিরও অবস্থা নাজেহাল, বয়ে হাত পা অসাড় হয়ে আসছে। অস্বাভাবিক কাঁপছে তার হাত পা। কামার তো মুখ এক হাত দিয়ে মুছে নিল। নুসরাত সেদিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে গুড বাই হাত নাড়ালো। হেসে হেসে বলে উঠল, আপনার দিনটা ভালো কাটুক এই হালুমের সাথে। বেঁচে থাকেন যদি অবশ্যই আমি নুসরাত নাসির বস্তির মেয়ে ফল নিয়ে আপনার সাথে দেখা করতে আসব। আপনার আত্মার মাগফিরাতের কামনা করি। এছাড়া আর কোনো দোয়া এই মুহূর্তে করতে পারছি না। ইরহাম আর নুসরাত দুজনই একসাথে দু হাত তুলে মুখের সামনে ধরল। সমসুরে বলে উঠল, আমি। বলে দুজনের হাত দিয়ে মুখের মধ্যে হাত বোলালো। মাহাদি দুজনের কাণ্ড দেখায় হাসছে। আর নিজের চেয়ারে চুপচাপ বসে থেকে ব্রু বাক্যে লক্ষ্য করছে দুজনের কাণ্ড। নুসরাত এবং আরশের দিকে তাকিয়ে কপালে হাত টেকালো। অত্যন্ত বিনয়ী সহিত সালাম টুকলো, আসসালামু আলাইকুম বড় ভাই। আরশ চুপচাপ দাগ এড়িয়ে থাকলো নুসরাতের পানে। নুসরাত দরজা দিয়ে বের হতে যাবে, আরশ আদেশ দিল, দাঁড়া। নুসরাত গাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই আরশ গম্ভীর স্বরে বলে উঠল, সোজা হয়ে দাঁড়া। নুসরাত সোজা হয়ে দাঁড়িয়ে টুটেলিয়ে হাসার পূর্বেই নিজের বা গাল দিয়ে বয়ে গেল জোরালো তাপ্পড়। তাপ্পড়ের জুড়ে নুসরাতের মুখ ঘুরে গেল অন্য পাশে। আবার মুখ তুলে তাকাতেই আজকের দিনের মধ্যে চতুর্থ তাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত বিমূর্ত, বিস্ময় কুটুরি থেকে চোখ বের হওয়ার মতো 2 ইঞ্চি হা করে তাকিয়ে আছে আরশের দিকে। ইসরাত চোখ নিচের দিকে নামিয়ে দাঁড়িয়ে রইল। আরশ পায় নুসরাতের কোনো কথাই বা কাজে হস্তক্ষেপ করল না। চোখ নিচের দিকে স্থির থাকতে থাকতে কান বাজানো আরেকটা তাপ্পড় পড়ল। সেই তাপ্পড়ের শব্দে পুরো রুম প্রতিধ্বনি হলো। ইরহাম বয়ে বয়ে নুসরাতের দিকে চোখ তুলে তাকালো। মনে করলো এই তো গালে 5 আঙ্গুলের সাপ বসানো মেটার, কিন্তু তেমন কিছু না। আর চোখের সামনে ঘুরালো, দেখলো শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশের উজ্জ্বল শ্যাম গালে তাপ্পড়ের চিহ্ন। ইরহাম শঙ্কিত হওয়া চোখ আবার ঘুরিয়ে নিল নুসরাতের দিকে। নুসরাত এক হাত কোমরে রেখে কিছু না হওয়া ভঙ্গিতে বলে উঠল, কি বাচ্চাদের মতো তাপ্পড় মারছেন? তাপ্পড় মারতে হয় এভাবে, পুরো রুম কাঁপিয়ে। এভাবে শিশুদের মতো তাপ্পড় মারলে চলে? ইরহাম নুসরাতকে টেনে পেছনে সরিয়ে নিতে চাইল। নুসরাত হাত দিয়ে ধাক্কা দিয়ে ইরহামকে দূরে সরিয়ে দিল। বিরক্তি ভরা কণ্ঠে আওড়ালো, এই সমস্যা কি তোর? দেখছিস না বড় দুজন কথা বলছে, এর মধ্যে তুই ছোটো মানুষ, তোর নাক ঢুকাস কেন? আরশের দিকে চোখ ফিরিয়ে নিয়ে বিনীত হাসল।
নুসরাত অতঃপর অত্যন্ত নম্র গলায় বলে উঠল, ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আসি বড় ভাই। নুসরাত জিজ্ঞেস করল যাওয়ার কথা, কিন্তু আরশ উত্তরের পরোয়া না করে রুম থেকে বের হয়ে গেল। চা করে খোলা দরজা দিয়ে নুসরাত বের হওয়ার 30 সেকেন্ড পর বের হলো আরশ। করিডোর কাছের তৈরি রেলিংয়ের সামনে গিয়ে টান টান করে দাঁড়ালো। চোখের দৃষ্টি তীক্ষ্ণতায় পরিপূর্ণ। দোতলা থেকে দাঁড়িয়ে নিচে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল। ইরহামের সাথে কিছু একটা নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ঝগড়া করতে সে ব্যস্ত। ইরহাম কৃণ্ণস্বরে কিছু একটা বলে জারি মারছে নুসরাতকে। তারপর নিজের হাতের মুঠে থাকা নুসরাতের হাত ঝাটকা মেরে ফেলে দিয়ে হনহনে চলে যাচ্ছে। নুসরাতও এক হাত উপরে তুলে অন্য হাত কোমরে রেখে হেলে দুলে ইরহামের পেছন পেছন গান গেয়ে গেয়ে বের হচ্ছে। টুটে লেগে আছে মারাত্মক হাসি। ইরহামকে জ্বালাতো পাড়ায় এই হাসি হয়তো আয়ত্ত করেছে নুসরাতের টুটে। আরও সুডির ক্যাপ মাথায় তুলল এক হাতে টেনে। নির্বিশেষের দৃষ্টি তখনও স্থির নুসরাতের দিকে। নিজের দু হাত অলস ভঙ্গিতে প্যান্টের পকেটে পুরে ব্ল্যাক কার্ড বের করলো। তর্জনী আর মধ্যমা আঙুলের মধ্যে রেখে তা ঘুরালো কয়েক সেকেন্ড। চোখ ব্ল্যাক কার্ডের উপর স্থির রেখে গাড় বাঁকালো করলো। মর্মর শব্দ হলো তাতে। কার্ড আঙ্গুল নিয়ে ঘুরাতে ঘুরাতে মাহাদির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে উচ্চারণ করলো, শুট হিট।